কি আছে নন কারেন্ট লাইবিলিটিসে লং টার্ম বরোয়িং আছে 8% ডিবেঞ্চার, ঠিক আছে, ছিল কত 1,20,000, হলো কত 1,50,000। এই লং টার্ম বরোয়িং রিলেটেড অ্যাডজাস্টমেন্ট আছে, অ্যাডজাস্টমেন্ট একবার দেখে নে। নিউ ডিবেঞ্চার্স ওয়ার ইস্যুড অন 31st March 2015 অ্যাট এ ডিসকাউন্ট অফ 10%। তার মানে নতুন যে ডিবেঞ্চার্সটা ইস্যু হয়েছে সেটা 10% ডিসকাউন্টে ইস্যু হয়েছে, ঠিক আছে। তাহলে নতুন ডিবেঞ্চার যত নমিনাল ভ্যালুর ইস্যু হয়েছে বলতে পারবি কত টাকার নমিনাল ভ্যালু হচ্ছে 30,000 ডিবেঞ্চার্স ইস্যু হয়েছে। ওপেনিং কত ছিল 1,20,000, ক্লোজিং কত হয়েছে 1,50,000। দ্যাট মিনস এইখানে 30,000 অ্যাড হয়েছে, 30,000 অ্যাড হয়েছে। আর এই 30,000টা কি নমিনাল ভ্যালু তো, কিন্তু ক্যাশ কিন্তু আমরা কম পাবো। ক্যাশ কতটা পাবো তার 90%-এর পাবো। কথাটা বুঝতে পেরেছিস? কারণ আমরা যখন ইস্যু অফ ডিবেঞ্চারটা করেছিলাম তখন বারবার বলছিলাম ডিবেঞ্চার বলে যেটা লিখবো সেটা সবসময় অ্যাট নমিনাল ভ্যালু, অ্যাট নমিনাল ভ্যালু, তাতে ফ্রি অফ কস্টে দিক, ডিসকাউন্টে দিক, প্রিমিয়ামে দিক, যা ইচ্ছাতে তা দিক। তার মানে কত 30,000 অ্যাড হয়েছে, কিন্তু এটা যেটা অ্যাড হয়েছে সেটা 90%-এ অ্যাড হয়েছে। তার মানে 27,000 কী পেয়েছে, ক্যাশ পেয়েছে। কথাটা বুঝতে পেরেছিস? তার মানে আর কালকে আমরা একটা ডিসকাশনস করেছিলাম যখনই কোনো জায়গায় ক্যাশ এসে পড়লো আর ওয়েট করবি না, তাহলে ওটা ওয়েটেই থেকে যাবে। এইবার একটা এই ধরনের জিনিসগুলো যে সমস্ত অ্যাডজাস্টমেন্টসগুলো থাকবে না, আমরা বেকার রিস্ক নিতে যাব না। সে সমস্ত অ্যাডজাস্টমেন্টসগুলোকে ওরালি করার ক্ষেত্রে আমরা কি করব, সেগুলো একটা লেজার অ্যাকাউন্ট খুলে ফেলবো, ওয়ার্কিং করে নেবো, তাতে আমার কন্ট্রোল করতে সুবিধা হবে। তাই এখানে লিখে ফেলবো 8% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, ক্রেডিট ডেবিট, ঠিক আছে। ওপেন কোন দিকে হবে, এইদিকে। বাই ব্যালেন্স বিডি কত অ্যামাউন্ট আছে 1,20,000, ঠিক আছে। এইখানে লিখবো টু ব্যালেন্স সিডি কত অ্যামাউন্ট লিখবো 1,50,000। কোনো রকম অসুবিধা আছে? ঠিক আছে। এরপর যেই জার্নালটা হয়েছে সেই জার্নালটা কী ছিল একবার ভাব, আমি ভেঙে ভেঙে করছি। তাহলে এখানে কি এসেছিল, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ডিসকাউন্ট অ্যাকাউন্ট ডেবিট, মানে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার, ঠিক আছে। এইটা 30,000-এ আসবে, এইটা 27,000, আর এইখানে 3,000। কোনো রকম অসুবিধা আছে? তাহলে 8% ডিবেঞ্চার অ্যাকাউন্টে এইখানে আসবে বাই ক্যাশ 27,000, বাই ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার 3,000। বল কারোর কোনো রকম অসুবিধা আছে? আর ঠিক একইভাবে আমরা ক্যাশটাকে সাথে সাথে কোথায় লিখে দেবো, ফিনান্সিং অ্যাক্টিভিটির মধ্যে ইস্যু অফ 8% ডিবেঞ্চার 27,000। তো এখানে আমরা কি লিখবো, ইস্যু অফ 8% ডিবেঞ্চার বলে কত লিখবো 27,000 ব্র্যাকেটের মধ্যে না, যেহেতু টাকা এসছে, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। এবার আমরা জানি ইস্যু অফ ডিবেঞ্চার চ্যাপ্টারের মধ্যে শিখেছি যে যেটা নমিনাল অ্যাকাউন্ট অ্যারাইজ হয় সেটা ইয়ার এন্ডের পর কি করতে হয়, সেটাকে সেট আপ করতে হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের সাথে। তার মানে এইটার জার্নাল কি আসবে, পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার, দ্যাট ইজ 3,000, ঠিক আছে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কী আসবে, টু ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার। তাই এইখানে এসে বললো টু ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার বলে 3,000। একটা জিনিস দেখ, ফার্স্ট আমরা যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যে এন্ট্রিটা করলাম বলেছিলাম যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দু ধরনের আইটেম আসবে, এক নন ক্যাশ, একটা নন অপারেটিং। দেখ এটা হচ্ছে গিয়ে কি নন ক্যাশ, ইভেন নন অপারেটিং, ঠিক আছে, বোঝা গেল। দেখবে এরকমই সব ভর্তি হবে এখানে। তাহলে এইখানের যে এই অ্যাডজাস্টমেন্টটা নিউ ডিবেঞ্চার আর ইস্যুড, এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। ডিবেঞ্চার রিলেটেড এখনও একটা অ্যাডজাস্টমেন্ট বাকি আছে, সেটা কি ইন্টারেস্ট অফ 9600 ওয়াজ পেইড অন ডিবেঞ্চার, এটা এখনও বাকি আছে আমাদের। তাহলে এটা একবারে করে নিই। অ্যাডজাস্টমেন্ট কীভাবে হিডেন থাকবে দেখবি। ডিবেঞ্চার যেটা হচ্ছে 8% ডিবেঞ্চার, ওপেনিং ব্যালেন্স কত ছিল 1,20,000, আর যেটা ইস্যুড হয়েছে কবে 30,000। দেখ ওখানে লেখা আছে ক্লিয়ারলি একদম লাস্ট ডেটে, ঠিক আছে। তার মানে আমাকে তো এই পিরিয়ডের শেষে আমাকে তো ইন্টারেস্ট পে করতে হবে। তাহলে এইটা যেহেতু লাস্ট ডেটে
ইস্যু হয়েছে, তাহলে এটার ওপর কি কোনো রকম আমাকে ইন্টারেস্ট পে করতে হবে? নো। তাহলে এইটার ওপরই আমাকে 8% সারা বছরের আমাকে ইন্টারেস্ট পে করতে হবে। তাহলে এইটা কত আছে? 8×96, অর্থাৎ 9600। দেখ ওখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিয়ারলি বলেছে 9600 এই অ্যামাউন্টটা সারা বছরের ইন্টারেস্টটা গিয়ে এখানে পে করতে হয়েছে, বুঝতে পারলি? তাহলে যখন 9600, হ্যাঁ 1,20,000 উপর 8% চার্জ করবি, 9600 আসবে। যখন এই ইন্টারেস্টটা পে করা হচ্ছে তখন আমরা কি জার্নাল করি? ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডিরেক্ট করছি টু, একবারে করে দিচ্ছি, টু ক্যাশ 9600 ডিভাইডেড বাই 9600 করলাম। তো ক্যাশের গল্প এসে পড়েছে। তো আর ওয়েট করবি না, সাথে সাথে এটাকে কোথায় লিখবি? নো ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আসবে। কোথায় লিখবি? কোন অ্যাক্টিভিটিতে? আজকে ডিবেঞ্চার রিলেটেড, তার মানে ফিনান্সিং, তো সেটা তো সবই ফিনান্সিংয়ের মধ্যেই আসবে ডিবেঞ্চার ইন্টারেস্ট বলে। তাহলে এখানটা আমরা কি লিখব? ডিবেঞ্চার ইন্টারেস্ট। ডিবেঞ্চার ইন্টারেস্ট কত লিখব? 9600। বিজনেস থেকে টাকা বেরিয়ে গেল, ঠিক আছে, কোনো রকম অসুবিধা? তাহলে এখানে লিখে দিলাম। এরপর এই যে জার্নালটা দেখলে আমরা বুঝতে পারছি যে এখানে একটা নমিনাল অ্যাকাউন্ট অ্যারাইজ হচ্ছে, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তাহলে এই নমিনাল অ্যাকাউন্টটা ইয়ার এন্ডে গিয়ে কী করতে হবে? ক্লোজ করতে হবে। কীভাবে ক্লোজ করবো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে। জার্নাল কী হবে? পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার। তাহলে পিএল অ্যাকাউন্টে কী আসবে? টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বলে কত অ্যামাউন্ট আসবে? 9600। তাহলে এখানে আমরা কি করব? টু ডিবেঞ্চার ইন্টারেস্ট 9600। তার মানে একটা জিনিস দেখ, ডিবেঞ্চার রিলেটেড যে দুটো অ্যাডজাস্টমেন্টস ছিল পুরোপুরিভাবে ওটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার পরেরটা দেখব। এইখানে যে আমরা অপারেটিং অ্যাক্টিভিটি করে এখানে আগের থেকেই লিখে রাখতে পারিস যে ফান্ড ফ্রম অপারেশন, যেটা পিএল অ্যাকাউন্ট থেকে বেরোবে, এটা তখন আমি লিখে দেবো এখানে। আর আরেকটা যে হেডিং দিবি সেটাকে লিখবি চেঞ্জেস ইন ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে, এটাকে আন্ডারলাইন করে দে। এর মধ্যে কী আসবে? কারেন্ট অ্যাসেটের মধ্যে যেই ধরনের চেঞ্জেসগুলো আসবে, কারেন্ট লাইবিলিটিসের মধ্যে যে ধরনের চেঞ্জেসগুলো আসবে সেগুলো এখানে পোস্টিং দিতে হবে। এবার আমরা ডিরেক্টলি কোথায় এসে বললাম? কারেন্ট লাইবিলিটিসে এসে বললাম। তার মানে এখানে কী আছে? ব্যাঙ্ক ওডি। কনফিউজ হবি না, ব্যাঙ্ক ওডি মানে আমি, তার মানে আমি কত পেতাম আগে? 5000 টাকা, এখন পাই কত? 19000 টাকা। তার মানে আরও 14000 টাকা নিয়েছিস, 14000 নিয়েছিস, ইনফ্লো হয়েছে। এখানে লিখবি ইনক্রিজ ইন ব্যাঙ্ক ওডি, ঠিক আছে, ব্যাঙ্ক ওভারড্রাফট। কত অ্যামাউন্ট? 14000, যেহেতু ইনফ্লো তাই এটা পজিটিভে এলো। নেক্সট ট্রেড পেবেলস, তার মানে আবার সেই দাদা পেতো কত? 20000, এখন দাদা পায় কত? 31000, তার মানে দাদা থেকে আরও 11000 নিয়েছিস, তার মানে ইনক্রিজ ইন ক্রেডিটার, ঠিক আছে। তাহলে এটা কত আছে? 11000, ঠিক আছে। নেক্সট কি আসছে? শর্ট টার্ম প্রভিশনস। আমরা ক্লাস 11-এ খুব ভালো করে শিখেছি যে আজকে যখনই কোনো একটা ফান্ড তৈরি করি, সেটা জেনারেল রিজার্ভ হোক বা কোনো প্রভিশন হোক, সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা তৈরি করি। কারণ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টসের একটা নদী, অর্থাৎ যাই ফান্ড তৈরি করো সব ওখান থেকে ফান্ড নিয়ে তোমায় তৈরি করতে হবে, ঠিক আছে। তাই প্রভিশন কত ছিল? আর এখানে কি আছে? নোটস টু অ্যাকাউন্ট আছে, প্রভিশনে ঢুকে যাব। তাহলে এখানে প্রভিশন কি আছে? প্রভিশন ফর ট্যাক্স ছিল কত? 60000, হলো কত? 80000, ঠিক আছে। প্রভিশনের ট্রিটমেন্টটা করার আগে আমি একখানা জিনিস তোদের বোঝাতে চাই, সেটা বোঝ। যেমন ধর আজকে যে ইয়ারটা, এটা হচ্ছে গিয়ে 1 এপ্রিল 14-এ স্টার্ট, 31 মার্চ 15-এ শেষ, ঠিক আছে, বোঝা গেল। এর আগেও তো একটা ইয়ার ছিল যেটা স্টার্ট হয়েছিল 1/4/13-এ, ঠিক আছে, আর শেষ হয়েছিল কবে? 31 মার্চ 14-এ, ঠিক আছে। এই ইয়ারে বিজনেসটা যেই প্রফিটটা করেছিল সেই প্রফিটটা ওপর কী করতে হবে? ট্যাক্স দিতে হবে। ভালো করে বুঝবি, এই যে আগের যে ইয়ারটা ছিল সেই ইয়ারের যে প্রফিটটা হচ্ছে সেটার উপর কী করতে হবে? বিজনেসটাকে ট্যাক্স দিতে হবে। এইবার আজকে যখন এই ডেটে এসছে, ফাইনাল অ্যাকাউন্টস তো তৈরি হচ্ছে, কিন্তু এরপর অ্যাকচুয়ালি এই সময় পর্যন্ত অডিট হয়, ট্যাক্স অডিট,
সেই ট্যাক্স অডিট হওয়ার পর ট্যাক্স কত হবে না হবে সেই সমস্ত কম্পিউটেশনসগুলো হয়, তো যার ফলে পেমেন্টটা এই ইয়ারে হয়। অর্থাৎ এই ইয়ারের যেই ইনকামটা সেই ইনকামের ওপর ট্যাক্সটা আলটিমেটলি পরের বছর হয়ে যায় পেমেন্ট করতে করতে, ঠিক আছে? কারণ আলটিমেটলি যে ট্যাক্সের অ্যামাউন্ট অ্যাকচুয়ালি কত সেটা পরের বছরই ডিটারমাইন্ড হতে থাকে, বুঝতে পারলে? এইবার একটা জিনিস ভেবে দেখ, আজকে এই ইয়ারে যেই প্রফিটটা হলো সেই প্রফিটটা অ্যাকচুয়ালি কত সেটা যদি ডিটারমাইন করতে হয়, বিজনেসম্যান তো জানে যে আমাকে কিছু না কিছু হলেও আমায় ট্যাক্স দিতে হবে, তখন উনি এখানে না একখানা ট্যাক্সের অ্যামাউন্ট ধরে যেটা এস্টিমেটেড, যেটা হয় এস্টিমেটেড, আর যেটা অ্যাকচুয়ালি এখানে ডিটারমাইন্ড হয় সেটা এই এস্টিমেটেড থেকে বেশি কম কিছু একখানা হতেই পারে। তার মানে আজকে এই যে ট্যাক্স যেটা এস্টিমেটেড করে তার জন্য একখানা প্রভিশন ক্রিয়েট করে, ভালো করে বুঝবি, প্রভিশন ক্রিয়েট করে যেটা নাম হচ্ছে প্রভিশন ফর ট্যাক্স, ঠিক আছে? এটা ক্রিয়েট হয় কোথা থেকে? ফ্রম পিএল অ্যাকাউন্ট, ঠিক আছে? তার মানে যে এইখানে এই বছরের পিএল থেকে প্রভিশন ফর ট্যাক্স ক্রিয়েট হয়েছে, বোঝা গেল? আর যেটা পেমেন্ট হয়েছে সেটা এই বছরে পেমেন্ট হয়েছে, কোনো রকম অসুবিধা আছে? তার মানে আরেকবার বলি, এই বছরেরটা প্রভিশনটা এই বছরেই হয়েছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে, কিন্তু পেমেন্টটা কবে হয়েছে? নেক্সট ইয়ারে। আমি যদি এবার এই ইয়ারের পয়েন্ট অফ ভিউতে ভাবি তাহলে এই বছরেরটা এই পিএলে পাবি, এখানে যে পিএল অ্যাকাউন্টটা হবে সেই পিএল অ্যাকাউন্টের মধ্যে পাবি, আর এই বছরে যে ট্যাক্সটা পেমেন্ট হয়েছে সেটা এই বছরেরটা পেমেন্ট হয়নি, সেটা আগের বছরেরটা পেমেন্ট হয়েছে, তাই তো? কথাটা বুঝতে পেরেছিস? তার মানে আজকে ভালো মতন বুঝবি, যেটা লাস্ট ইয়ারের যেটা প্রভিশন পিএফটি যেটা বলা হয়, লাস্ট ইয়ারের পিএফটিটা কারেন্ট ইয়ারে পেইড হয়, ভালো মতন বুঝবি, কারেন্ট ইয়ারে পেইড হয়, আর এই কারেন্ট ইয়ারের প্রভিশন কারেন্ট ইয়ারেরটা পিএল অ্যাকাউন্টে প্রভিশন হিসেবে ক্রিয়েট হয়। লাস্ট ইয়ারেরটা আবার লাস্ট ইয়ারেরটা এই ইয়ারে, আমি তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছি এই ইয়ারের মধ্যে, তাহলে দেখ এই ইয়ারে যেটা প্রভিশন হবে ও এস্টিমেটেড বেসিসে এখানে তৈরি হবে, আর লাস্ট ইয়ারেরটা এই বছরে পেমেন্ট হবে। তার মানে লাস্ট ইয়ারেরটা যেটা থাকবে সেটা এই বছরে আমি পেমেন্ট হিসাবে দেখাবো, যার জন্য ক্যাশের আউটফ্লো, আর এই বছরের জন্য এস্টিমেটেড ওয়েতে যেটা তৈরি হবে সেটা পিএলএ আমি দেখাবো টু পিএফটি বলে, বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে এই বছরের। লাস্ট ইয়ারেরটা এই বছরে পেমেন্ট হয়েছে, আর এই 80,000টা হচ্ছে এস্টিমেটেড ওয়েতে যেটা পিএলএ চার্জ হয়ে এটা ক্রিয়েট হয়েছে, কথাটা বুঝতে পেরেছিস? তার মানে লাস্ট ইয়ারটাকে পেমেন্ট হিসাবে দেখাবো, আর এই ইয়ারেরটাকে আমি প্রফিট আর লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে প্রভিশন যে ক্রিয়েট করতে হয় সেইটা হিসেবে দেখাবো, বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা আছে? তাহলে আমরা ওখানে দেখতে পাচ্ছি লাস্ট ইয়ারের পিএফটি কত, প্রভিশন ফর ট্যাক্স 60,000, তাহলে এটা অবভিয়াসলি অপারেটিং, এই কারণে অপারেটিংয়ে ট্যাক্স পেইড বলে এখানে আমরা লাস্ট ইয়ারের ফিগারটাকে এখানে বসিয়ে দেবো 60,000, ঠিক আছে? আর এই বছরের কত 80,000, তার মানে এইটা হচ্ছে কি এই বছরে যেটা এস্টিমেটেড হয়েছে ক্রিয়েট করা হয়েছে, তাই এটাকে আমি লিখবো এইখানে টু পিএফটি বলে 80,000, বুঝতে পেরেছিস? আমাদের সমস্ত লাইবিলিটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, বোঝা গেল? কিন্তু এখনও একটা লাইবিলিটি কমপ্লিট হয়নি, একদম নিচের দিকে তাকা, নোটে কি দেওয়া আছে? প্রপোজ ডিভিডেন্ড ফর দ্য ইয়ার 13, 14 অ্যান্ড 14, 15 আর 50,000 অ্যান্ড 60,000 রেসপেক্টিভলি, এটার ওপর অ্যামেন্ডমেন্ট এসছে। এইটা ট্রিটমেন্ট আগে ঠিক পিএফটির মতন, এই জায়গায় এখানে দেখছিস না প্রভিশন ফর ট্যাক্স, ঠিক তার নিচে থাকতো প্রপোজ ডিভিডেন্ড বলে, আর পিএফটির যা কনসেপ্ট এক্স্যাক্টলি সেম কনসেপ্টে আমরা প্রপোজ ডিভিডেন্ডের ট্রিটমেন্ট করতাম, কিন্তু অ্যামেন্ডমেন্ট আসার পর এটা চেঞ্জ হয়ে গেছে, এটাকে এখন কন্টিনজেন্ট একটা লাইবিলিটি হিসাবে অ্যাকাউন্টসের ফুটনোটে দেখানো হয়, এটা অ্যাকাউন্টসের অ্যাকচুয়াল লাইবিলিটি হিসাবে ট্রিট করা হয় না। কেন? লজিক আসছে। তো আমরা ওই পয়েন্টটাকে, ওই যেটা প্রপোজ ডিভিডেন্ড বলা আছে, ফার্স্টে আমি টার্মটা তুলি ডিভিডেন্ড,
এই ডিভিডেন্ডটাকে আগে একটুখানি বুঝে নিই। ডিভিডেন্ড কথাটার মানে কি, একটা বিজনেস অর্গানাইজেশন যে প্রফিটটা করবে তার মধ্যে থেকে তার ওনার্সদেরকে যেটা ডিস্ট্রিবিউট করে দেবে শেয়ার অফ প্রফিট, সেটাকেই বলা হবে ডিভিডেন্ড। ঠিক আছে, এই ডিভিডেন্ডের ফার্স্টের টাইপটা আমরা জেনে যে কত ধরনের ডিভিডেন্ড হয়। ডিভিডেন্ড দু ধরনের হয়, একটা হচ্ছে ইন্টেরিম ডিভিডেন্ড আর একটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। ইন্টেরিম ডিভিডেন্ড এই ওয়ার্ডটা থেকে ক্লিয়ার করে দিচ্ছে, ইন্টেরিম কথাটার মানে হচ্ছে মাঝামাঝি অবস্থায়। তার মানে বিজনেসের ইয়ার কোনটা ছিল, 1/4/14, শেষ হলো 31 মার্চ 15। ধর আজকে বিজনেসটা মাঝামাঝি কন্ডিশনসে একটা প্রজেক্ট নিয়েছিল, সে প্রজেক্টটা খুব ভালো মতন করেছে, সেখান থেকে হিউজ প্রফিট হয়েছে। বিজনেসটা বুঝলো কি এই প্রফিটটা এতটা রাখার দরকার নেই, কারণ আলটিমেটলি বিজনেসটা তো ওনার্সদের। তো এই মাঝামাঝি সময় যে প্রফিটটা হয়েছে সেটা যখন মাঝামাঝি কন্ডিশনসেই ওনার্সদের মধ্যে ডিভিডেন্ড হিসাবে ডিস্ট্রিবিউট যখন করে দেওয়া হয় তখন সেই ডিভিডেন্ডটাকেই বলা হয় ইন্টেরিয়াম ডিভিডেন্ড। কথাটা বোঝা গেল? তার মানে এই বছরে খুব ভালো করে বুঝবি, ইন কেস অফ ইন্টেরিয়াম ডিভিডেন্ড যেই বছরে ডিক্লিয়ার করা হচ্ছে সেই বছরেই পেইড হচ্ছে, যেই বছরে বলা হচ্ছে দেবো সেই বছরে ওটা পে করা হচ্ছে। কোনো রকম অসুবিধা আছে ইন্টেরিয়াম ডিভিডেন্ড? বুঝতে পেরেছিস? তাহলে যদি আজকে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মধ্যে ইন্টেরিয়াম ডিভিডেন্ড থাকে, তাহলে ইন্টেরিয়াম ডিভিডেন্ড একটা চলে যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে, আর যেহেতু টাকাটা পেমেন্ট হচ্ছে তাই সেটা আসবে ফিনান্সিং অ্যাক্টিভিটিতে ইন্টেরিয়াম ডিভিডেন্ড পেইড বলে। আর কেন ইন্টেরিয়াম ডিভিডেন্ডটা চলে যাবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, কারণ এটা হচ্ছে নন অপারেটিং একটা এক্সপেন্সেস, যদিও বা ক্যাশ কিন্তু এটা নন অপারেটিং, তাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে চলে যাবে। আর যেহেতু এটার জন্য টাকা বেরিয়ে যাচ্ছে আর ফিনান্সিং অ্যাক্টিভিটি, তাই সেটা ফিনান্সিং অ্যাক্টিভিটির আন্ডারে ইন্টেরিয়াম ডিভিডেন্ড পেইড বলে আসবে। কোনো রকম অসুবিধা আছে? এবার আসি ফাইনাল ডিভিডেন্ডটা। ফাইনাল ডিভিডেন্ডটা কী দেয়? আজকে 1/4/14 স্টার্ট, 31/3/2015 ইয়ার এন্ড। এই যে পুরো বিজনেসের এই জায়গাটায় যে অ্যাক্টিভিটিটা হয়েছে, সেই অ্যাক্টিভিটির ওপর যে প্রফিটটা হয়েছে এই ইয়ারে, সেটার ওপর ওনার্সদেরকে কী করতে হবে? ডিভিডেন্ড দিতে হবে। এবার এই ডিভিডেন্ডের ব্যাপারটা কীভাবে হয় শোন। এই পুরো বিজনেসটা চালায় কে? এটা পাবলিক লিমিটেড কোম্পানি, তার মানে BOD এরা অপারেট করে, বোর্ড অফ ডিরেক্টরস। এবার এরা পুরো রকমভাবে বুঝতে পারে যে এইবার কতটা প্রফিট হলো আর সেখান থেকে কতটা ডিভিডেন্ড দেওয়া যেতে পারে। ঠিক আছে, তো এই বোর্ড অফ ডিরেক্টর কী করলো? প্রপোজ করলো যে আমরা ডিভিডেন্ডটা ধরে নিচ্ছি এখানে একটা এক্সাম্পল হিসাবে যে 40,000 দিতে পারি, যা প্রফিট হয়েছে সেই অনুযায়ী 40,000 আমরা ডিভিডেন্ড দিতে পারি। ঠিক আছে, এটা জাস্ট প্রপোজ। কেন প্রপোজ? কারণ এরা ওনার নয়, এরা হচ্ছে গিয়ে সমস্ত মেম্বার্সদের বিহাফে পুরো বিজনেস অর্গানাইজেশনসটাকে অপারেট করে, তার মানে এরা হচ্ছে এমপ্লয়ি। আর এরা যেহেতু বিজনেসটাকে অপারেট করছে তাই এরা জানে যে কতটা প্রফিটের মধ্যে থেকে কতটা ডিভিডেন্ড দিলে বিজনেসটা কোনো রকম প্রবলেম হবে না। এই কারণে এরা কি করলো? প্রপোজ করে দিল যে এতটুকুনি ডিভিডেন্ড দেওয়া যেতে পারে। এবার এইটা ফাইনাল কখন হবে? ফাইনাল হবে যখন এই ডেটের পর AGM হবে, অ্যানুয়াল জেনারেল মিটিং, মানে পরের বছরে অ্যানুয়াল জেনারেল মিটিংটা হবে। ঠিক আছে, তার মানে এর মাঝখানে করে দিল কি? প্রপোজ। ঠিক আছে, এবার AGM ফাইনালাইজ করবে মিটিংয়ে সমস্ত মেম্বাররা মিলে, শেয়ার হোল্ডার্সরা মিলে, যে আদৌ ওরা 40,000 ডিভিডেন্ড নেবে কি নেবে না। এইখানে প্রভিশনসটা কী আছে কোম্পানিজ অ্যাক্টে? এখানে বলেছে মেম্বাররা কোনো দিনও বলতে পারে না যেটা প্রপোজ করেছে বোর্ড অফ ডিরেক্টরস তার থেকে বেশি আমাদেরকে ডিভিডেন্ড দিতে হবে, কারণ তাহলে বিজনেস খারাপ কন্ডিশনসে চলে যেতে পারে। কারণ বিজনেসের কিন্তু সবচেয়ে ভালো পরিস্থিতি কারা জানে? বোর্ড অফ ডিরেক্টরস। ঠিক আছে, কিন্তু আজকে বোর্ড অফ ডিরেক্টর যেটা ফিক্সড মানে প্রপোজ করেছে, AGM-এ কিন্তু মেম্বাররা বলতে পারে আমরা 1 টাকাও ডিভিডেন্ড নেব না, কারণ এই বিজনেসটা যেহেতু আমাদের মনে হচ্ছে আগামী দিনে প্রজেক্টস আসবে, ভালো ভালো প্রজেক্ট, তো আমাদের দরকার নেই কোনো রকম ডিভিডেন্ড নেওয়ার, বলতেই পারে। তার মানে আজকে এইটা যেটা প্রপোজ করছে 40,000 বোর্ড অফ ডিরেক্টরস যে মেম্বার্সদেরকে দেবে, তার মানে এটার অ্যাকচুয়াল লাইবিলিটি হলোই না। কথাটা বুঝতে পারলি? বা এরকম হতে পারে কি যে AGM-এ মেম্বাররা 40,000 নিতে পারে বা তার থেকে কমও নিতে পারে। মানে মোদ্দা কথা হচ্ছে যে আজকে এই সময়ের মধ্যে বোর্ড অফ ডিরেক্টর যেটাকে প্রপোজ করছে যে
মেম্বার্সদেরকে দেবে। এটা অ্যাকচুয়ালি দিতেও হতে পারে আবার নাও দিতে হতে পারে, ঠিক আছে। সেটা ডিপেন্ড করবে কি এই এজিএমের একটা ইভেন্টের ওপরে, যে ওরা কি বলছে সেটার ওপর বেস করেই এই 40,000 দিতে হবে কি হবে না সেটা ডিটারমাইন্ড হবে। তার মানে যখন নাকি কোনো একটা লাইবিলিটি এরকমভাবে ক্রিয়েট হবে যে ফিউচারের কোনো ঘটনা হওয়া আর না হওয়াটা ডিটারমাইন করবে ফিউচারে কোনো একটা লাইবিলিটি হবে কি হবে না, সেই ধরনের লাইবিলিটিসগুলোকে বলা হয় কন্টিনজেন্ট লাইবিলিটি। তার মানে দিস ইজ নট সার্টেন, যেহেতু সার্টেন নয় সেই কারণে সেগুলোকে কখনো কিন্তু আমি অ্যাকচুয়াল লাইবিলিটি হিসেবে ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে দেখাতে পারি না। তবুও এটা দেখাতে হয় কোথায়, আজকে ফাইনাল অ্যাকাউন্টসের নিচে ফুটনোট হিসাবে। কথাটা বুঝতে পেরেছিস? তো এই কারণে তার মানে বোঝ, আজকে এই যে বোর্ড অফ ডিরেক্টর যেটা প্রপোজ করেছে, যদি সেটা এজিএমে স্যাংশন হয় তখন সেটা হয়ে যাবে ফাইনাল ডিভিডেন্ড। তার মানে আজকে ফাইনাল ডিভিডেন্ড কিভাবে আসে, প্রপোজ ডিভিডেন্টে পরবর্তীকালে কনভার্ট হয়ে যায় কিসে, ফাইনাল ডিভিডেন্টে, ঠিক আছে। আবার এই ডিভিডেন্ডটা জিরো হতে পারে। তো যার ফলে আজকে এইটা যেটা প্রপোজ হলো সেটা পরবর্তীকালে একটা বিজনেস অর্গানাইজেশনসকে দিলেও দিতে হতে পারে আবার না দিলেও নাও দিতে হতে পারে, সেটা ডিপেন্ড করবে এজিএমে অন্যান্য মেম্বাররা কি বলছে। তার মানে এটা হচ্ছে কী ধরনের একখানা লাইবিলিটি, প্রপোজ ডিভিডেন্টটা কন্টিনজেন্ট লাইবিলিটি। এই কারণেই এটা আমাদের ওই যে যেটা লাইবিলিটি প্রভিশন ফর ট্যাক্সের মতন কিন্তু অ্যাকচুয়াল লাইবিলিটি হিসেবে ট্রিট করে নেই, ওটা ফুট নোটে দেওয়া আছে প্রপোজ ডিভিডেন্ট এত এত এত। কথা বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা? তাহলে দেখ এর আগে যে ইয়ারটা ছিল, এর আগেও তো একটা ইয়ার ছিল, যেরকম এখানে দেখিয়েছিলাম, আগে একটা দেখিয়েছিলাম এই জায়গাটায় ইয়ার ছিল আগের ইয়ারটা। তার মানে এই ইয়ারের আগে একটা ইয়ার ছিল, সেই ইয়ারে প্রপোজ করা হয়েছিল কিন্তু কোনো রকম ফান্ড ক্রিয়েট করা কিন্তু হয়নি। যেরকম প্রভিশন ফর ট্যাক্সটা পিএলএ থেকে একটা ফান্ড ক্রিয়েট হয়, কিন্তু প্রপোজ যেটা হয়েছে সেখানে কিন্তু কোনো রকম ফান্ড ক্রিয়েট করা হয় না, যেহেতু এটা একটা কন্টিনজেন্ট লাইবিলিটি। তো তার মানে এইটা যখন মানে আগের বছরেরটা যখন এই ডেটে এসে, মানে যেটা হচ্ছে আমার কারেন্ট ইয়ারের পিরিয়ড, এই ডেটে এসে যখন নাকি এজিএম হচ্ছে, এই এজিএমে ধর ডিসাইড হলো যেটা প্রপোজ হয়েছে সেই ডিভিডেন্ডটা দেওয়া হবে। তার মানে এইখানে এই যে আমি যে ইয়ারটা করছি, এই ইয়ারে আগের বছরেরটা যেটা প্রপোজ হয়েছিল সেটা পেমেন্ট হচ্ছে। কথাটা বুঝতে পারলি? আর ওইটাকে তখনই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে খরচ হিসাবে দেখাতে হবে, কারণ এটা এখন অ্যাকচুয়াল খরচ হয়ে গেছে। কথাটা বুঝতে পেরেছিস? তার মানে লাস্ট ইয়ারের যেইটা ছিল সেটা যখন প্রপোজ হলো এবং ফাইনাল এইখানটায় হলো এই ইয়ারে, যে ইয়ারের আমি অ্যাকাউন্টিং করছি, তার মানে এইটা প্রপোজ হলো কিন্তু কোনো পিএল থেকে ক্রিয়েট হয়নি, পিএলএ ক্রিয়েট হয়নি। আগে তো জানাই যায়নি যেটা আদৌ পরে গিয়ে পেমেন্ট করতে হবে কি হবে না, তাই জাস্ট প্রপোজ করে ছেড়ে দিয়েছে। তার মানে কন্টিনজেন্ট লায়াবিলিটি। যেই এই ইয়ারে এজিএম হলো, কনফার্ম হলো যে আগের বছরে প্রপোজ ডিভিডেন্ডটা ফাইনাল ডিভিডেন্ড হিসেবে দেওয়া হবে, তার মানে এই বছরেই পেমেন্ট হবে আর এই বছরে লাস্ট ইয়ারেরটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চার্জ করতে হবে, যে কনফার্মড। তো তার জন্য সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে খরচ হিসাবে, অ্যাকচুয়াল খরচ হিসাবে এন্ট্রি আসবে, আর এই বছরে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে এন্ট্রি এসে পড়বে। তার মানে লাস্ট ইয়ারেরটাই কিন্তু এই বছরের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট সাইডে আসবে, আর লাস্ট ইয়ারেরটাই কিন্তু এই বছরের ফিনান্সিং অ্যাক্টিভিটিতে ডিভিডেন্ড পেইড হিসাবে আসবে। বুঝতে পেরেছিস? তাহলে এবার এই বছরের যেটা, এটা তো এইখানে প্রপোজ হবে, ঠিক আছে, কিন্তু কোনো রকম প্রভিশনস তো ক্রিয়েট করা হচ্ছে না। তো যার ফলে যখন পরের বছর আসবে, ধর এই বছর কনফার্ম হলো যে এবার পেমেন্ট হবে, তাহলে পরের বছরেই পেমেন্ট, পরের বছরে যেহেতু অ্যাকচুয়াল এক্সপেন্স হয়ে গেল, তাই পরের বছরে পিএল অ্যাকাউন্ট থেকে এই অ্যামাউন্টটা চার্জ হয়ে যাবে। কোনো রকম অসুবিধা আছে? তাহলে দেখ ওখানে কি আছে, লাস্ট ইয়ারের প্রপোজ ডিভিডেন্ড কত আছে, 50,000। তার মানে এবছর কনফার্মড, দ্যাট মিনস এখানে ডিভিডেন্ড পেড বলে কত অ্যামাউন্ট আসবে, 50,000ই আসবে, ঠিক আছে, যেহেতু টাকা বেরিয়েছে আর যেহেতু কনফার্মড হলো, তার মানে এটা অ্যাকচুয়াল এক্সপেন্স হিসেবে কোথায় ঢুকে গেল, এইখানে ঢুকে গেল ডিভিডেন্ড পেড, ঠিক আছে, কত 50,000। দেখ এখানে যা এসছে সমস্ত হয় নন অপারেটিং, নয় নন ক্যাশ, নয়তো নন অপারেটিং নন ক্যাশ, সব এগুলি ক্লিয়ার, বোঝা গেল? তাহলে আমাদের লাইবিলিটি সব কমপ্লিট হয়ে গেল, ইনক্লুডিং এই কন্টিনজেন্ট লাইবিলিটিটা নিয়েও, ঠিক আছে।
প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা মুভ করবো কোথায়, যদি আমরা ওপর থেকে নামবো তো তার মানে ফিক্সড অ্যাসেট, ট্যাঞ্জিবল এগুলোতে নামবো। আমি একটা কাজ করি, একটু অঙ্কটাকে টানার জন্য না, এইখানে ফিক্সড অ্যাসেট রিলেটেড দুটো অ্যাডজাস্টমেন্ট আছে, আমি একটুখানি এই ওপরটাকে আপাতত ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, পরে আমরা ওটা করব। তাহলে এইটাকে আমি ছেড়ে নন কারেন্ট ইনভেস্টমেন্টে চলে যাই। আর যখন আমি ইনভেস্টমেন্টগুলোকে ভাববো তখন আমি কি ওই ফোন নিয়েই ভাবি, ছিল কত 1,20,000, হয়েছে কত 1,30,000, তার মানে 10,000 দিয়ে আরও তুই ইনভেস্টমেন্ট করেছিস, তার মানে টাকা বেরিয়েছে, বুঝতে পারলি, বাস লিখে দে। এইবার এইখানে আমরা করব কি, পারচেস অফ ইনভেস্টমেন্ট, যেহেতু পারচেস করেছিস কত টাকা 10,000, তাই এটাকে ব্র্যাকেটে লিখে দিলি, তাহলে ওটা হয়ে গেল। এইবার দেখ আমাদের ব্যালেন্স শিটের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেটের আইটেম, ওখানে ইনভেন্টরিজ, তার মানে এটা কোথায় এসে পড়বে, অপারেটিং, কারণ এখানে আছে ওয়ার্কিং ক্যাপিটাল, কারেন্ট অ্যাসেটগুলো আসবে। তাহলে প্রথমে ভ্যালু কত আছে, ওপেনিং ভ্যালু কত আছে 65,91,500, তার মানে ফোন ছিল 65, হয়েছে কত 91,500, তার মানে কি আরও টাকা বেরিয়ে গেছে। তো তার মানে এখানে লিখবো ইনক্রিজ ইন ইনভেন্টরি মানেই হচ্ছে স্টক, তাহলে অ্যামাউন্টটা মাইনাস করে বল কত, 26,500 টাকা বেরোলো, তাই নেগেটিভে। নেক্সট কি আছে, নেক্সট হচ্ছে ট্রেড রিসিভেবলস, কোনো রকম কি আছে কিছু, না নেই, না আছে, এই যেখানে আছে। তাহলে এখানে নিচে দেখ ডেটার্সের ব্যালেন্স 646, মানে ও ক্লোজিং এইটা, ওপেনিং এত, তার মানে এটাকেও কী নিয়ে ভাববি, এইটাও হচ্ছে গিয়ে সেই ফোন, তার মানে 64,500, আর ছিল কত, আর হয়েছে কত, এটা 64,600, তার মানে কত 100 টাকা দিয়ে বেড়েছে তো, তাই তো, তার মানে তাও 100 টাকা বেরিয়েছে, তার মানে ফোন 100 টাকা দিয়ে বেরিয়েছে, তার মানে টাকাটা বেরিয়ে যাচ্ছে। কারণ আজকে আমরা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবো আলটিমেটলি আমাকে কী দেখতে হবে, ক্যাশের ওপর ইম্প্যাক্ট কী, তাহলে ইনক্রিজ ইন ডেটার কত রে, 100, তো 100, তাও টাকা বেরিয়েছে। এইবার দেখ পিবিডিডি ছিল কত 1600, আর হয়েছে কত 200, তার মানে 400 দিয়ে বেড়েছে। কীভাবে, পিএল থেকে, কারণ আজকে যখন আমরা প্রভিশন ক্রিয়েট করি তখন জার্নাল কী থাকে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু পিবিডিডি, তো তার মানে এই 400 এখানে আসবে টু পিবিডিডি 400, বুঝতে পেরেছিস। যখন কোনো ফিক্সড অ্যাসেট অ্যাট কস্টে মেনটেন হবে আর ডেপ্রিসিয়েশনটা অ্যাকুমুলেটেড ওয়েতে মেনটেন হবে, তখন তার মধ্যে থেকে যদি কোনো একখানা অ্যাসেট বিক্রি হয় সেইটার অ্যাডজাস্টমেন্টসগুলোকে বোঝানোর জন্য আমাকে একটা অ্যাকাউন্টের হেল্প নিতে হবে। এখানে যেরকমভাবে কি আছে, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট, এইটা হচ্ছে গিয়ে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, আর যেই অ্যাকাউন্টের হেল্প নিতে হবে সেই অ্যাকাউন্টটা হচ্ছে ডিসপোজাল অ্যাকাউন্ট, অর্থাৎ বিক্রি করা অ্যাকাউন্ট, অর্থাৎ মেশিনারি, ঠিক আছে, বোঝা গেল। এইবার একটা কাজ কর, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি যেটা ওপেনিং ব্যালেন্স আছে সেই ওপেনিং ব্যালেন্সটা বসিয়ে দে। দেখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারির কত ছিল 223, তার মানে হচ্ছে টু ব্যালেন্স বিডি কত 223, ঠিক আছে, বাই ব্যালেন্স সিডি কত আছে 243, ঠিক আছে, ওখান থেকে অ্যাকুমুলেট ডেপ্রিসিয়েশন ওপেন কর, যেহেতু লাইবিলিটি আইটেম তাই এটাকে ক্রেডিট সাইড ওপেন করতে হবে, বাই ব্যালেন্স বিডি কত আছে 40,000, আর এইটা টু ব্যালেন্স সিডি কত 38,800, ঠিক আছে, বোঝা গেল। এইবার কি বলেছে দেখ, অ্যাডজাস্টমেন্টে আয়, অ্যাডজাস্টমেন্টে বলেছে পার্ট অফ দ্য মেশিন ওয়াজ সোল্ড ফর 21,000 এট এ প্রফিট অফ 4,000, তার মানে একটা মেশিনারি এর মধ্যে থেকে বিক্রি হয়েছে, যেই মেশিনারিটা 3,000 প্রফিট হয়েছে বিক্রি করে, ঠিক আছে, 4,000 প্রফিট হয়েছে, আর সেটাকে বিক্রি করা হয়েছে 21,000, বুঝতে পারলি, তার মানে এইটার রিটেন ডাউন ভ্যালু কত, এটা এমনিতেই বেরিয়ে আসে 17,000, বুঝতে পারলি, কোনো রকম অসুবিধা, তার মানে এটা জার্নালটা দে। তাহলে জার্নাল কি আসবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি টু পিএল, তাহলে এখানে কত 21,000, মেশিনারি 17,000, আর এখানে পিএল 4,000, এই হচ্ছে ফার্স্ট জার্নাল, বোঝা গেল। তাহলে এইটা ক্যাশ এসছে, আর ওয়েট করবি না,
ঠিক আছে, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে প্রফিট হয়েছে সেটাকেও ঝটাঝট লিখে দিবি, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখাবো, আর এটাকেও মাইনাস করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ফার্স্টে এন্ট্রিগুলো দিয়ে দিই। তাহলে এইখানে আসবে বাই প্রফিট অন সেল অফ মেশিনারি, ঠিক আছে, 4000, ঠিক আছে, এটা হলো ওই প্রফিটটা। এখানে করব সেল অফ মেশিনারি, ঠিক আছে, যেহেতু বিক্রি করলাম, কত টাকায় বিক্রি করলাম, টাকা কত হলো 21,000, তো এটা এইভাবে লিখে দিলাম, ঠিক আছে।